বক্সাইট মাইনিংটা হলে ওরা বলছে 25 বছর লাগবে। বাজে কথা, 25 বছর নয়, যা নিয়মগিরিতে যা বক্সাইট যদি পুরো মাত্রায় খনিটা ব্যবহার হতো। আমি যখন গেছি তখন অ্যাবান্ডন্ট, এবং ওই কনভেয়ার বেল্টের যে করিডোরটা পাহাড়ের মাথায় উঠে গেছে দেখে মনে হচ্ছে যেন একটা অজগরের কঙ্কাল। হ্যাঁ, জং ধরে গেছিল খুব দ্রুত, কারণ প্রচুর বৃষ্টিপাত হয় ওখানে। এটাও একটা খুব অদ্ভুত, সারাক্ষণ দিনের মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়, কারণ ওই এত সবুজ এবং ঘন ওখানকার একটা ছোট্ট একটা বায়ো ক্লাইমেট তৈরি হয়ে আছে। তো সেখানে এরা বলছে 25 বছর, কিন্তু 25 বছর নয় তো 5 বছর লাগবে। তারপর আমরা কোথায় যাব, আমাদের পরের জেনারেশন কোথায় যাবে? তো এইরকম একটা আমি তার ফিরে এসে আমি সত্যি রূপকথা বইটাতে সেটা লিখি। কিন্তু মুশকিল হচ্ছে, যেটা আমি পরে বুঝেছি, যে একটা রূপকথা যেটা চলছে, যেটা দাঁড়িয়ে পড়েনি, যেটা শেষ হয়ে যায়নি, সেটা নিয়ে লিখতে যাওয়ার কিছু বিপদ আছে। তার কারণ হচ্ছে সেটাতে এমন এমন জিনিস ঘটতে থাকে যে তখন মনে হয় যে এটা বাদ দিয়ে কিছু হয় না। তো 2013 সালে, তার আগে তো বললাম যখন নিয়মগিরিতে যখন মাইনিংয়ে ব্যান ঘোষণা করা হলো, তারপরে পরেই সুপ্রিম কোর্টে বেদান্ত যায়। স্বাভাবিকভাবেই তাদের প্রচুর টাকা লগ্নি রয়েছে, তারা তো আর বাইরে থেকে বক্সাইট এনে অ্যালুমিনা করার জন্য ওই পাহাড়ের নিচে ওরকম একটা জায়গায় রিফাইনারিটা করেনি, তারা ওখানকার বক্সাইটের জন্যই করে। যদিও এখনো ব্যান রয়েছে এবং এখন তারা ছত্তিশগড় থেকে মালগাড়িতে করে বক্সাইট এনে করে যাচ্ছে, যেটা খুব লাভজনক নয়, তাদের নজর এখনো রয়েছে ওখানে। যাই হোক, তো তারা সঙ্গে সঙ্গে 2011-এ নিষেধাজ্ঞা জারি হওয়ার পর তারা সুপ্রিম কোর্টে কেস করে, এবং সে কেস চলতে থাকে। 2013-তে আশ্চর্যজনকভাবে সুপ্রিম কোর্ট মাঝে মাঝে আমাদের বিস্মিত করে, একটা রায় দেন যে পেশা মানে পঞ্চায়েত এক্সটেনশন অফ শিডিউল এরিয়াস অ্যাক্ট মেনে পাহাড়ের ওপর গ্রাম সভা করতে হবে, এবং গ্রাম সভায় মানুষ যা বলবে তাই হবে। মানুষ যদি খনিটা চায় তাহলে খনিটা হবে। তো পাহাড়ের মাথায় ডোংরিয়াদের তো অসংখ্য ছোট ছোট, ওই যে বললাম 4-5 ঘরের বসতি, 100টার উপর মতো গ্রাম। কিন্তু টালবাহানা এবং এর মধ্যে রাজ্য সরকার, উড়িষ্যার সরকার নানা রকম হিসেব নিকেশ করে তারা 12টি গ্রামকে বেছে নেয়, যেটা ওই সেক্রেট গ্রোভ, ওদের যে পবিত্র বনাঞ্চলের আশপাশে যে পাহাড়ের মাথায় যে 12টি গ্রাম, তার মধ্যে 3-4টি গ্রাম মানে ওই বললাম বসতি, জাস্ট ফুলডুমের বলে একটি গ্রাম আছে, ছোট্ট একেবারে, সেইখানে গ্রাম সভা হবে। এবং গ্রাম সভাতে কে আসবে? জেলা স্তরের একজন জজ, তাকে উপস্থিত থাকতে হবে, স্থানীয় মানুষ রায় দেবেন। এবং এই 2013 সালের বোধহয় জুলাই-আগস্ট মাসে যখন প্রবল বৃষ্টি হয় ওখানে, তখন এই গ্রামসভাগুলো ওখানে হয়েছিল 4-5 দিন ধরে। সেটা কিছু কিছু খবর ইতিমধ্যে আমাদের মিডিয়াতে আসতে থাকে, খুব বেশি নয় কিন্তু আসতে থাকে। এবং সেটা একটা আশ্চর্য, মানে আমি জানি না আমাদের পরবর্তী প্রজন্ম যদি থাকে এই পৃথিবীতে, হয়তো আজ থেকে 100 বছর বাদে ইতিহাস বইতে এটা লেখা হওয়া উচিত, যদি আমরা চিফ সিয়াটলের গল্প পড়তে পারি। সেটা হচ্ছে প্রবল বৃষ্টির মধ্যে ভুবনেশ্বর থেকে বা ভবানীপাটনা থেকে উঁচু পদস্থ বিচারক, তিনি তার লাল বাতি লাগানো গাড়িটা পাহাড়ের নিচে রেখে ওই রেইনকোট পরে, ওই কর্দমে পথ কিছু নেই, তাদের পায়ে চলার ট্র্যাক, সেই পথ দিয়ে তারা কাদার ভেতর দিয়ে তিনি চলেছেন। তার পেছনে ঠিক ওই সাদা উর্দিধারী আর্দালি ছাতা নিয়ে রয়েছে, আর তার চারপাশে রেনকোট পরা, হাতে সাবমেশিন গান নিয়ে রক্ষী বাহিনী চলেছে, এবং তিনি যাচ্ছেন গ্রামে। যে গ্রামের মানুষ কোনোদিন আদালত দেখেনি, যে গ্রামের মানুষ কোনোদিন ভবানীপাটনাতেও যায়নি, নিচে নামেনি, তাদের কাছে তিনি বিচার শুনতে যাচ্ছেন, বিচার শোনাতে নয়। এটা একটা আশ্চর্য, একটা ঐতিহাসিক ঘটনা বলে আমার মনে হয়। এবং 12টি গ্রামে বোধহয় 5 দিন না 6 দিন ধরে গ্রাম সভা হয় বিভিন্ন প্রতিটা গ্রামে, এবং সেখানকার মানুষেরা বসেন এবং তারা এক বাক্যে বলেন, না, খনিটা আমরা চাই না। খনিটা হলে পাহাড়টা নষ্ট হয়ে যাবে, পাহাড় নষ্ট হলে আমরা শেষ হয়ে যাব, কারণ এই পাহাড়ের সঙ্গে জড়িয়ে আছে আমাদের অস্তিত্ব। এবং তারা নানা রকম, একজন মনে আছে শাড়ি বেজুনি সম্ভবত তার নাম, আমি লিখেছি তার কথা, তিনি বলেছিলেন যে ওরা বলেছিল তোমরা কেন, এবং স্বাভাবিকভাবে বিচারক শহুরে শিক্ষিত, তিনি জীবনে প্রথম এরকম একটা জায়গা দেখছেন, তিনি বলেন যে তোমরা এই খনিটা হলে চাকরি হবে, পরের প্রজন্মের ইত্যাদি হবে, আর তোমাদেরকে তো আমরা বসাবে, ওরা তো বলছে তোমাদের রিহ্যাবিলিটেট করবে নিচে। তো শাড়ি বেজুনি বলেন যে হ্যাঁ, আমাদেরকে সরিয়ে ওখানে বসাবে, কিন্তু এই পাহাড়ে যে বন্য জন্তুরা আছে তারা কোথায় যাবে? চৌসিঙ্গা হরিণেরা আছে, এখানে যে বিভিন্ন হরিণ শেয়ালেরা আছে, এখানে যে পাখি আছে, এরা কোথায় যাবে? এদের জন্য কি ব্যবস্থা করেছো তোমরা? তো
স্বাভাবিকভাবে বিচারকের কাছে কোনো উত্তর ছিল না। তো এই 2013 সালের এটা চলতে থাকে এবং ঘটতে থাকে। আমি যখন যাই, আমাকে একজন স্থানীয় সাংবাদিক, যিনি ওই আন্দোলনের সঙ্গে কিছুটা যুক্ত ছিলেন, তিনি আমাকে বলেন যে তুমি এসছো কেন, তুমি একজন সাহিত্যের পড়াও, কলেজে সাহিত্যের অধ্যাপক, তোমার এটাতে আগ্রহ। তো আমি বলি ওই যে কথাটা বললাম যে আমি গল্পের টানে এসেছি, আমার কাছে মনে হয়েছে এটা একটা রূপকথা, মানুষের সত্যিকারের রূপকথা। তখন বলেন যে এই গল্পটা কিন্তু তুমি অনেকটা পরের থেকে পড়ছো, এই গল্পটার কিন্তু শুরু আছে। তো আমি বলি গল্পটার শুরুটা কোথায়? উনি বলেন যে গল্পটার শুরুটা আছে কিন্তু গন্ধমার্দন বলে একটা পাহাড় আছে, তুমি সেখানে যাও, যেখানে 9-এর দশকের মাঝামাঝি, বোধ হয় 94-95 সালে, তখন সদ্য লিবারালাইজেশন হয়েছে, তখনও আসেনি, তখন বালকো, ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি, তারা ওই গন্ধমার্দন পাহাড়ের ওপর থেকে বক্সাইট খোঁড়ার জন্যে তারা চেষ্টা করেছিলেন। সেখানে একটা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে একজন বড় নেতা এসেছিলেন, সুন্দরলাল বহুগুণা। তো বললেন তুমি সেখানে যাও, গল্পটা এটা গল্পের মাঝামাঝি অংশ বা হয়তো শেষাংশ, গল্পটা শুরুটা রয়েছে কিন্তু ওখানে। তো তার কিছুকাল পরে আমি গন্ধমার্দনে যাই। প্রসঙ্গত আমার এক বন্ধু আমার সঙ্গে ছিলেন, তিনি আজকে আমার সঙ্গে রয়েছেন, সৌরভ নৈহাটিতে। আমরা গেছিলাম এবং সেটা কত সাল হবে, বোধহয় ওইরকম সময়, যাই হোক। তো গন্ধমার্দনেরও একটি রূপকথা আছে। গন্ধমার্দন অ্যাকচুয়ালি ওরা বলেন গন্ধমার্দন, আমরা বাঙালিরা বলি গন্ধমাদন। আমরা জানি রামায়ণে ওই বিশল্যকরণী আনতে বলা হলো যখন হনুমান খুঁজে না পেয়ে গোটা পাহাড়টাকেই তুলে নিয়ে আসছিল, চলে যান দক্ষিণে, এবং যাওয়ার পথে ওই একটি অংশ খসে পড়ে এবং খসে পড়ে, সেটা হচ্ছে গন্ধমার্দন। এবং সেটা ঠিক যেরকম নিয়মগিরি, এটা সেরকমই, অত বড় নয়, ছোট, এক আশ্চর্য ভেষজ মরুদ্যান। সেখানে নানা ধরনের ভেষজ গাছগাছড়া রয়েছে এবং সেই গাছগাছড়া সংগ্রহ করেন আশেপাশের নিচে যে সমতলে যে আদিবাসী, মূলত জনজাতি, তারা ভয়, তাদের পদবী গোন্ড নয়, তারা বোধহয় তারাও কন্ধ। তারা মূলত ওই জড়িবুটি সংগ্রহ করেন এবং সেই জড়িবুটিগুলো ভারতের বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি, ডাবর থেকে শুরু করে কেনেন নানা ধরনের জড়িবুটি। এবং যে কারণে ওই কাছাকাছি পাইকমল বলে একটা জায়গায় একটা মারোয়াড়িদের বসতি হয়েছে, কারণ মারোয়াড়িরা ওই মিডলম্যানের কাজটা করে, অর্থাৎ ওদের কাছ থেকে খুব সস্তায় জড়িবুটিগুলো কিনে তারা বড় কোম্পানিগুলোকে বিক্রি করেন। তো এবং গন্ধমাদন, সত্যিই গন্ধমাদন, আমাদের মনে আছে, সৌরভের মনে থাকবে যে ওই প্রচণ্ড গরমের মধ্যে আমরা যখন ওই পাইকমল থেকে ওই পাহাড়ের কাছে গেলাম, একটা আশ্চর্য ভেষজ গন্ধ চারিদিকে ছেয়ে আছে এবং ঝপ করে টেম্পারেচার যেন কয়েক ডিগ্রি নেমে গেল, আশ্চর্য ঠান্ডা। একটা আয়ুর্বেদিক কলেজও আছে কাছেই। এবং সেখানে একটি ওই পাহাড়ের দুদিকে দুটি প্রাচীন মন্দির আছে, এক শিবের মন্দির, একটি হরিশঙ্কর আর একটি নৃসিংহনাথ, ওরা স্থানীয় মানুষরা বলে নরসিংহনাথ। সেটি কিন্তু একটি আদিবাসী টোটেম, আসলে পাথরখণ্ড, যেটাকে পরবর্তীকালে ওই এখানেও ওই অ্যাপ্রোপ্রিয়েশনের গল্প, আত্মীকরণ করে নেওয়ার, হিন্দু ধর্মের আত্মীকরণ করে নেওয়ার গল্প বলা হয়, যে বিষ্ণুর অবতার ইত্যাদি, সেটারও একটি রূপকথা আছে, কাহিনী আছে। এবং সেই 600 বছরের পুরনো একটি প্রাচীন মন্দির ওই পাহাড়ের নিচে রয়েছে এবং একটি ধারা, বোধহয় কপিল ধারা নাম, একটি ঝর্ণা পাশ দিয়ে নেমেছে। এবং ওই মন্দিরটি, ওই গন্ধমার্দনকে স্থানীয় আদিবাসীরা পবিত্র বলে মনে করেন। সেখানে কিন্তু হিন্দুদের যেরকম ইয়ে করা হয়, সেখানে কিন্তু তারাও কিন্তু তাদের সমান অধিকার আছে এবং তারা এ করেন। এবং এই বালকো যখন 9-এর দশকের মাঝামাঝি ওই একইভাবে তারা খনিটা তৈরি করবে, ওখানে বক্সাইট তৈরি হবে, তখনও পৃথিবীটা এত জটিল হয়ে পড়েনি 2011-র মতো। তখনও মানুষ অনেক কিছুই জানে না যে কি ঘটতে পারে, কারণ নালকো পরবর্তীকালে হয়েছে দামনজড়িতে, ডোংরিয়া কন্দরা কিন্তু জানেন কি ঘটেছে, তখনও ওই অঞ্চলের মানুষের জানা ছিল না। এবং বালকো ওই নিয়মগিরির নিচে পুরো স্টাফদের কোয়ার্টার, একটা টাউনশিপ মতো বানিয়ে ফেলেন এবং ওই পাহাড়ের ওপর ওঠার একটা অ্যাপ্রোচ রোড বানিয়ে ফেলে, রাস্তা। এবং সেখানে ব্লাস্টিং শুরু হয় এবং সেই
বিপুল পরিমাণে ওই ডায়নামাইট ব্লাস্টিংয়ে পুরো পাহাড় কাঁপতে থাকে এবং ওই 600 বছরের প্রাচীন নরসিংহনাথের মন্দিরের একটি গরুর স্তম্ভ ভেঙে পড়ে, মন্দিরটা হেলে যায়, নানা রকম ফাটল দেখা যায় এবং স্থানীয় মানুষেরা, বিশেষত আদিবাসীরা, তারা জেগে ওঠেন, তারা প্রতিবাদ করতে থাকেন যে না, এটা করতে দেওয়া যাবে না। কারণ ওই একইভাবে তারা বলেন যে এটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে, এটা এই পাহাড়টা না থাকলে, এই পাহাড়ের জড়িবুটি গাছপালা না থাকলে আমরা বাঁচবো না। কারণ তারা চাষবাস করেন এবং ওই পাহাড় থেকে যে ঝোড়াগুলো নেমেছে সেই ঝোড়াগুলো দিয়ে সিঞ্চিত হয় আশেপাশের যে ফসলের অঞ্চলগুলো। এবং দীর্ঘ কাল ধরে সে আন্দোলন চলে এবং এখানে একটা হিন্দু মন্দিরে ধ্বংস হওয়ার একটা ব্যাপার চলে আসে, ফলে এটা সেই সময় যথেষ্ট পাবলিসিটি পায় এবং একটা শক্তি তৈরি হয় এবং সুন্দরলাল বহুগুণা আসেন সেটাতে জোর দেন। কিন্তু আদিবাসীরা তাদের স্বতঃস্ফূর্ত অবরোধ আন্দোলন এবং অবরোধ চলতে থাকে। তারা বোধহয় মাসাধিক কাল ওই পুরো পাহাড়টাকে ঘিরে তারা আটকে দেন এবং একটা আশ্চর্য জিনিস ঘটান, যেটা এখনো রয়েছে, আপনারা গেলে দেখতে পাবেন। যে অ্যাপ্রোচ রোডটার ওপর রাতারাতি তারা ওই পাথরে কতগুলো পাথর দুটি রেখে তাতে সিঁদুর লাগিয়ে এটি মন্দির বানিয়ে ফেলেন, বালকো খাই দেবী, মানে বালকোকে খেয়ে ফেলে যে দেবী, এবং পুজো পাঠ শুরু হয়। সেই মন্দিরটি এখনো আছে, একটি শ্রাইন, দুটি পাথর, তাতে লাল সিঁদুর লাগানো। এবং এসপি একজন, তিনি বোধহয় ওদেরকে আটকানোর চেষ্টা করেছে এবং গাড়ি নিয়ে এসপি জিপের নিচে এক নারী তার 2 শিশু সন্তানকে শুইয়ে দিয়ে বলেন তুমি চালিয়ে দাও, মানে তোমরা যদি পাহাড়টাকে ধ্বংস করো তাহলে তো আমরা বাঁচবো না, আর আমি না বাঁচলে আমার সন্তান তো বাঁচতে পারবে না। ফলে এরকম একটা আন্দোলনের মুখে পড়ে সরকার পিছু হটে এবং সেই একটা সাকসেসফুল একটা আন্দোলনের গল্প কিন্তু রয়েছে। তো আমাকে ভবানী পাটনার সাংবাদিক বলেন যে এই শুরুটা ওখানে, কিন্তু আসলে শুরুটা সেখানেও নয়। আমি আরও পরবর্তীকালে উড়িষ্যায় বিভিন্ন জায়গায় আমি যেতে শুরু করি এবং আমার একটি শিক্ষা সন্ধান বলে একটি আদিবাসী শিক্ষার একটি কেন্দ্রের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমি শিমলিপাল ইত্যাদি বিভিন্ন অঞ্চলে যাওয়ার সুবাদে দেখি যে উড়িষ্যায় বিভিন্ন আদিবাসী অঞ্চলে কিন্তু এই পরিবেশকে রক্ষা করার কিন্তু একটা ঐতিহ্য বহু পুরনো। যেমন একটি খুব প্রচলিত রীতি হচ্ছে ঠেঙাপল্লী, গ্রামের ধারে ওরকম একটা পবিত্র বন তারা রক্ষা করেন এবং সেখানে প্রতিদিন গ্রাম থেকে 2 জন পুরুষ গিয়ে সেটি পাহারা দেবেন লাঠি হাতে, এবং ওই পাহারাদাররা মানে সার্কুলেটেড হতে থাকেন। লাঠিটা যার বাড়ির দরজায় রাখা থাকবে সেই বাড়ির একজনকে পরদিন যেতে হবে, গিয়ে রাতটা ওখানে থাকতে হবে, যাতে ঠিকাদাররা গাছ কাটতে না পারে। এই রীতিটা কিন্তু বহু পুরনো আছে। অসংখ্য ছোট ছোট গোষ্ঠী আছে এবং তাদের যে কৌম গোষ্ঠীগুলো, আমি শিমলিপালে যেমন হৌদের মধ্যে থেকেছি, সেখানে দেখেছি যে তাদের ছোট ছোট জনগোষ্ঠী, তাদের কিন্তু প্রতি সপ্তাহে তারা বসেন, তাদের সংঘ বলেন, সাধারণত কোনো গাছের নিচে। সেটাও একটা কমন্স, সেটাও একটা থান আসলে, যেখানে কোনো সাধারণত কোনো বিশাল বট গাছ বা তেঁতুল গাছের নিচে বসে কতগুলো পাথরের উপর বসে তাদের গ্রামের বিভিন্ন উন্নয়ন সংক্রান্ত কথা হয়। কারণ তারা বাইরে থেকে লেবার নিতে পারেন না, কারোর হয়তো ফসল কাটতে হবে, সবাই মিলে গিয়ে ফসল কাটা, কারোর ঘর পড়ে গেছে, ঘর সারাই করতে হবে, একসঙ্গে শ্রম দেওয়া, এই ধরনের কাজগুলো হয়। এরকম একটা জিনিস রয়েছে রূপকথা। এবং এই রূপকথাগুলো, ওই যে বললাম যে রূপকথা হচ্ছে আসলে বিভিন্ন আপাত বিচ্ছিন্ন কতগুলো অসংলগ্ন বিন্দুকে জোড়ে। এখানেও কিন্তু এই রূপকথার ডালপালা, শেকড় বাকড় আমরা দেখতে পাচ্ছি জুড়ছে একে অপরকে। অতি সম্প্রতি পিটার উলেভেন বলে একজন জার্মান বনবিদ, আমি জানি না বনবিদ কথাটা ঠিক কিনা, ফরেস্টার, তিনি একটি বই লিখেছেন হিডেন লাইফ অফ ট্রিজ বলে, জার্মান ভাষায়, ইংরেজিতে এটা নাম। তিনি একটা আশ্চর্য জিনিস আবিষ্কার করেছেন, সেটা হচ্ছে যে গাছেরা মাটির তলায় তাদের মধ্যে একটা ইন্টারনেটের মতো সংযোগ রয়েছে, যেটাকে ফাঙ্গাল নেটওয়ার্ক বলে, এবং সেটা দিয়ে তারা বার্তা বিনিময় করে। এমনকি খাদ্য, কোনো গাছ মুমূর্ষু বা মারা যাচ্ছে, সেই গাছকে তারা খাদ্য পাঠায়। এবং আফ্রিকার সাভানা অঞ্চলে জিরাফের দল যখন কোনো একটি গাছের পাতা খেতে শুরু করে, সেই গাছটি ওই ফাঙ্গাল নেটওয়ার্ক দিয়ে অন্য গাছকে বার্তা পাঠায়, যাতে একটা টক্সিন তৈরি হয়, তাদের পাতাটা তেতো হয়ে যায় এবং যাতে জিরাফরা না খেতে পারে। তো এরকম একটা ফাঙ্গাল নেটওয়ার্ক প্রকৃতির জগতে রয়েছে। প্রকৃতির জগতে আশ্চর্য একটা সংযোগ এবং একটা বার্তা বিনিময়ের একটা
জায়গা রয়েছে। আমি অতি সম্প্রতি একটি ছত্তিশগড়ে ঘাসিদাস টাইগার রিজার্ভ একটি জঙ্গল ট্রেক করলাম। সেখানে যাওয়ার আগে আমি কিছু পড়ছিলাম, তাতে খুব আশ্চর্যজনকভাবে দেখলাম যে কিছুকাল আগেও বৈজ্ঞানিকদের মধ্যে বিতর্ক ছিল যে গাছের পাতা যখন প্রথম ফোটে পাতাগুলো লাল হয়, বেশিরভাগ গাছেরই দেখবেন টকটকে লাল হয় খুব ছোট্ট অবস্থায়, তারপর কয়েকদিন বাদে সেই আস্তে আস্তে পেল হয়ে পেল ইয়েলো বা সবুজ হয়, কিন্তু প্রথমে লাল থাকে। লাল কেন হয় এই নিয়ে এরপর সম্প্রতি বৈজ্ঞানিকেরা সিদ্ধান্তে এসছেন যে গাছের যখন প্রথম পাতা ফোটে সেটা খুব দরকার, কারণ সেই সময় তাদের খাদ্য দরকার। সাধারণত স্প্রিং বসন্তে সেটা হয়, তখন তাদের খাদ্য এবং এনার্জি দরকার প্রচুর, কারণ তারপরেই তাদের ফুল মানে তাদের বীজ আসবে, তারা প্রাণ ধারণ করবেন। তো ওই পাতা, কচি পাতাটা কিন্তু ভীষণভাবেই পোকাদের আকর্ষণীয় খাদ্য, সুস্বাদু খাদ্য। কিন্তু লাল রং এর যে ইনফ্রারেড রশ্মি সেটা পোকাদের চোখে ধরা পড়ে না, তারা গ্রে দেখে। সেই জন্যে ওই পাতাটা হয় লাল, যাতে করে ওই ইনফ্রারেড ওই পোকারা ভাবে ওটা একটা শুকনো মরা পাতা, সেই জন্য ওই পাতাটার দিকে তারা যায় না। তারপর একটু যখন বড় হয়ে যায় পাতাটা, তখন রং পাল্টে যায় এবং ক্লোরোফিল আসতে শুরু করে, পাতা তখন তার খাদ্য তৈরি করে। এই যে আশ্চর্য একটা নেটওয়ার্ক পতঙ্গের সঙ্গে গাছেদের, পাখিদের সঙ্গে গাছেদের। আমি পড়লাম যে বাদুড়েরা নাকি ওই কলার যে মোচার থেকে যে কলার ফুলে পলিনেশন, তারা ওটা খায় ওই নেকটারটা, এবং তারা পলিনেশন ঘটায়। এবং বাদুড় যাতে বসতে পারে সেই জন্য নাকি ওই কলার মোচার ওরকম শঙ্কু আকৃতি, যেটা ঠিক বাদুড়ের বসার জন্যে অনুকূল একটা জায়গা। এরকম বিভিন্ন গাছের নির্দিষ্ট কিছু পলিনেটার রয়েছে, সেটা পাখি বা পতঙ্গ, এবং সেই গাছের তার যে ফুলের যে গঠন বা তার আশপাশের গঠন সেই পতঙ্গের জন্যে তৈরি। অর্থাৎ এভাবে যদি ভাবি, আমি রাত্রিবেলা ওই তাঁবুতে জঙ্গলে আমার যখন ওই শব্দ চারিদিক থেকে আসছে, আমার মনে হচ্ছিল একটা সজীব আশ্চর্য একটা IBM এর সার্ভার রুমে আমি হয়তো শুয়ে আছি, যেখানে কোটি কোটি বার্তা বিনিময় চলেছে, যেখানে আমরা কিন্তু বাইরে থেকে আসা, আমাদের কিন্তু ভূমিকা কি, আমরা কোথায় সেখানে, আমাদের কিন্তু কোনো ভূমিকা সেখানে নেই। আমরা সেখানে ধ্বংসকারী হিসেবে এসেছি। সভ্যতার আদি থেকেই আমরা কুঠার নিয়ে এসেছি, আজকে আমরা যন্ত্র নিয়ে যাচ্ছি, আমরা ধ্বংস করছি। এইভাবে রূপকথাগুলো হারিয়ে যাচ্ছে। আমি সম্প্রতি ডুয়ার্সে গেছিলাম, নর্থ বেঙ্গলে একটি ছিল। একটা ভয়ঙ্কর জিনিস ঘটছে গোটা উত্তরবঙ্গ জুড়ে, প্রতি বছর ঘটছে। একটি কনফারেন্স ছিল নভেম্বরের বোধহয় 3 তারিখে, ডিজাস্টার নিয়ে, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। এই কনফারেন্সটা ওটার নাম দেওয়া হয়েছিল ডিজাস্টার অ্যান্ড ইটস আফটার লাইফ, অর্থাৎ বিপর্যয় এবং তার পরবর্তী জীবন। সেই কনফারেন্সটা ঠিক হয় জুলাই মাসে, ওরা আমাকে আমন্ত্রণ জানান জুলাই মাসে। তখনও ডিজাস্টারটা হচ্ছে গত বছরের ডিজাস্টার, এবং তার আফটার লাইফ নিয়ে ভাবা হচ্ছে। তারপর যখন 3 নভেম্বর যখন কনফারেন্সটা হচ্ছে, তার ঠিক 15-20 দিন আগে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে। অর্থাৎ ডিজাস্টার আফটার লাইফ না, ডিজাস্টার ইজ প্রেজেন্ট লাইফ। এবং আমি ওই আশেপাশে নভেম্বরের মাঝামাঝি আমি 3-4 তারিখে তখনও কিন্তু বিধ্বংসী এবং সেটা সবটা মিডিয়াতে আসেনি, বিস্তীর্ণ অঞ্চল, জল থাকেনি, জল নেমে গেছে, কারণ ওই অঞ্চলে ডুয়ার্সের যেটা হয়, নদীগুলোর প্রবণতা হচ্ছে খুব দ্রুত জল বাড়ে, আবার জলটা সরে যায়, কিন্তু একটা বিপুল ক্ষয়ক্ষতি ঘটে। এবং এই ক্ষয়ক্ষতিটা তো আমরা ছবিতেও দেখেছি, শুধু জঙ্গলের ক্ষেত্রে হয়নি। আমি একটি গ্রামে, নাগরাকাটার একটি গ্রামে, আমার এক বন্ধুর একটি ফার্ম আছে, আমাকে দেখালো তার পাশের গ্রামে 8 জন না 9 জন ভেসে গেছে, তাদের মধ্যে 4 জনের দেহ এখনো পাওয়া যায়নি জল ঢাকা নদীর এতে। তো এটা প্রতি বছর ঘটছে। তিস্তার ধার থেকে রাস্তা খসে ভেঙে যাচ্ছে। এবছর আমরা দেখেছি মৃত গন্ডারের সব ভাসছে, তার পাশে আর্মির ডিফেন্স ইকুইপমেন্ট ভাসছে। একটা পাগলামো, সবাই জানি আমরা এটা পাগলামো, কিন্তু এটা ঘটে চলেছে। এবং এটা ঘটে চলেছে একটি নদীকে কেন্দ্র করে, যে নদীটার অরিজিন হচ্ছে যেখানে তিস্তার আপার সিকিম, নর্থ সিকিম, যেটা হচ্ছে জঙ্গু ভ্যালি, সেখানে একটা হিউজ ড্যাম, আমরা অনেকেই বেড়াতে গিয়ে মঙ্গনে দেখেছি, একটা সাংঘাতিক একটা বিধ্বংসী ড্যাম তৈরি হচ্ছে বহুকাল ধরে।
এবং সেই জঙ্গু ভ্যালি হচ্ছে কিন্তু লেপচাদের তাদের পবিত্র ভূমি। তারা মনে করে যে তাদের তাদের পূর্বপুরুষ মারা গেলে তাদের আত্মারা ওই জঙ্গু ভ্যালিতে যায়, একটা রূপকথা তাদের আছে ওটাকে নিয়ে। এবং এই তিস্তার এই লেপচারা কিন্তু দীর্ঘকাল ধরে এই ড্যাম বিরোধী আন্দোলন করেছে, কারণ বিধ্বংসী তাদের রূপকথাটাকে বাঁচানোর জন্য, কিন্তু সেই ড্যাম হয়ে চলেছে। এবং মজার ব্যাপার হলো, যেটা উড়িষ্যাতে বললাম, যেটা উড়িষ্যায় সম্ভব হয়েছে, যে এই যে আমাকে তারা কিন্তু জানেন, মানে এই যে রূপকথাগুলো একটা আরেকটার সঙ্গে জোড়া, ঠিক যেভাবে মাটির নিচে গাছেরা শেকড়ে জোড়া, কিন্তু এই উত্তরবঙ্গে ডুয়ার্সে সিকিমে কিন্তু এই জোড়াটা নেই। লেপচাদের আন্দোলনই থেকে গেছে। তারা যখন শিলিগুড়িতে বা কলকাতায় সমতলে এসে, সেটা কিন্তু মানুষের সমর্থন পায়নি। অথচ দেখুন, একটা নদী সেটা কিন্তু ভীষণভাবেই জুড়ছে অনেকগুলো জনপদকে। আজকে ওপরে তিস্তার আপার তিস্তায় যদি বিধ্বংসী কিছু ঘটে, সেটা কিন্তু ডুয়ার্সে তার প্রভাব পড়বে। তেমনি ডুয়ার্সে যদি কিছু বিপর্যয় যা ঘটছে, সেটা তার নিচের দিকে প্রভাব পড়ছে। এবং এখানে একটা আন্তর্জাতিক বর্ডার রয়েছে বাংলাদেশে, এবং নিচে থেকে মানুষ উৎখাত হয়ে তারা ওপর দিকে উঠে এসছে, ভাটিয়া যাদের বলা হয়। তো এই যে একটা ভয়ঙ্কর একটা বিপর্যয় ঘটছে, রূপকথাটা বিচ্ছিন্ন, ছিঁড়ে খুঁড়ে গেছে, রূপকথাটা কোথাও একটা মরে গেছে। এবং দেখব সেই ঔপনিবেশিক কাল থেকেই কিন্তু এই যে মাইগ্রেশন, বাইরে থেকে মানুষকে উৎপাদন করে তুলে এনে এখানে বসানো হয়েছে, এখান থেকে মানুষ সরে গেছে। এই জনগোষ্ঠীর এই ক্রমাগত যে নড়াচড়া যাতায়াতের ফলে কিন্তু একটা জায়গার পুরো যে ডেমোগ্রাফিক বৈশিষ্ট্যটাও হারিয়ে গেছে। ওই যে বললাম, রূপকথা বাঁচে একটা নির্দিষ্ট স্থানে, তার একটা শেকড় থাকে ইত্যাদি। ইনফ্যাক্ট আমরা আদিবাসী মানেই, জনজাতি মানেই তারা প্রকৃতিকে আঁকড়ে আছেন, প্রকৃতিকে বাঁচাচ্ছেন, ব্যাপারটা কিন্তু অতটা সাদা কালো নয়, সেটাও আমরা জানি। ছোট ছোট আমাদের মতো একটা জটিল বৈচিত্র্যময় দেশে গল্পগুলো, অনেক ছোট ছোট গল্প আছে। ডুয়ার্সে, হিমালয়ে বিভিন্ন জনজাতিকে এনে বসানোই হয়েছিল গাছ কাটার জন্য। কিছু কিছু এখনো যে ট্রাইবাল ভিলেজগুলো আছে, সেই ভিলেজগুলোতে কিন্তু মানুষরা, তারা সেখানে শত শত বছর ধরে আছেন এরকম নয়, তাদেরকে ব্রিটিশরা এনে বসিয়েছিল জঙ্গলের গাছ কাটার জন্য। তাদের কাছে জঙ্গলের কিন্তু ওই যেটা উড়িষ্যার যে সেক্রেটনেস, যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু তাদের কাছে নেই। তারা কিন্তু ওটাকে একটা রিসোর্স হিসেবেই মনে করেন। এবং মনে করে দেখুন, এই 2017 সালে যখন আবার গোর্খাল্যান্ড আন্দোলন হলো, সুভাষ সিংদের আন্দোলন, তখন কিন্তু ওরা একটা দাবি তুলেছিল যে আমাদের গোর্খা জিটিএ দিতে হবে এবং আমাদের ফরেস্টটা আমাদের হাতে দিতে হবে। ফরেস্ট তো বন দপ্তরটা আমাদের জিটিএর হাতে ছাড়তে হবে। কেন না, আমাদের তো রেভিনিউ আর্নিং এর সুযোগ নেই, আমাদের আয় করতে হবে, ফরেস্টটা এলে আমরা আয় করতে পারবো। অর্থাৎ জঙ্গলটাকে দেখা হচ্ছে একটা রেভিনিউ আর্নিং এর সোর্স হিসেবে। সেখানে কিন্তু তারাও কিন্তু আদিবাসী, জনজাতি, স্বীকৃত জনজাতি, তাদের কিন্তু জঙ্গলের সঙ্গে সেই আত্মিক সম্পর্ক নেই, সেই বিশ্বাস বা সেই পবিত্রতার সম্পর্কটা কিন্তু নেই, সেটা কিন্তু হারিয়ে গেছে। যদি হতো, আমরা ছাড়াও গোর্খাল্যান্ড আন্দোলনের সময় ব্যাপক গাছ কাটা হয়েছে দার্জিলিং পাহাড়ে, সেটা আমি জানি, কারণ তার পরবর্তীকালে আমি ছিলাম ওখানে 5 বছরের উপর। তো তা সত্ত্বেও কিন্তু আমার মনে আছে, যখন ওই 100 দিনের বন্ধের পর আমি গেছিলাম পাহাড়ে, এবং সেই 100 দিনের বন্ধ, ভয়াবহ বন্ধ, কোনো খাদ্য ছিল না, পুরো ব্যারিকেড সরকার থেকে পুরো ব্লকেট করে দেওয়া হয়েছিল, কোনো খাবার নিচে থেকে উঠবে না, এবং সত্যি খাদ্য সংকট হয়েছিল। সেই খাদ্য সংকটের কালে কিন্তু আশেপাশে যে ছোট ছোট গ্রামে আমি গেছি, কথা বলেছি, বয়স্ক মানুষেরা, প্রবীণেরা, তারা কিন্তু জানেন বনের মধ্যে কোথায় কোন শেকড়টা খাওয়া যায় বা কোন শাক পাতাটা খাওয়া যায়। তারা কম বয়সীদেরকে লিড করে নিয়ে যেতেন, তারা গিয়ে মাটি খুঁড়ে ওই কন্দ শাক পাতা তুলে আনতেন, সেটা তাদের খাবার জোগাতো। অর্থাৎ আমার এটা শোনার পর আমার মনে পড়ছিল কুমুটি মাঝির কথা, যিনি আমাকে বলেছিলেন যে এটা আমাদের এই পবিত্র ভূমি, এটা চলে গেলে আমরা যাব কোথায়। বা সেই নারীর কথা গন্ধমার্দনে, যিনি তার 2টি বাচ্চাকে বসিয়ে দিয়েছিলেন নিচে। অর্থাৎ পুরনো যে জ্ঞান, এবং সেটাও রূপকথার সঙ্গে জড়িয়ে থাকে, যে ভিক্ষা, যে জ্ঞান, যে জানাগুলো যেটা সঞ্চিত থাকে বীজ ধানের মতো, সেইটা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাচ্ছে।
সেই ভবিষ্যৎ প্রজন্ম যাচ্ছে পুরনো বয়স্কদের পেছন পেছন সেই খাবারের খোঁজে। এটা একটা রূপক বলে আমার মনে হয়, রূপকথার রূপক এটাও। তো এগুলো দিকে যখন তাকাই আমার নিজের একটা সংশয় হয় যে আমি এই যে মানুষগুলো যে লড়াইটা করেছেন বা যেটা মানুষ জীবন বাজি রেখে লড়াই করেছেন, ডোংরিয়ারা বা অন্যত্র যে মানুষ যেটা করেছেন, একটা পবিত্রতার বোধ থেকে, একটা ধর্ম, একটা বিশ্বাস থেকে। বিশ্বাস কি আমার আছে? আমি যে ভদ্রলোক শ্রেণী থেকে উঠে এসেছি, আমি এই নাগরিক পাশ্চাত্য শিক্ষার আলোকপ্রাপ্ত এবং যে মানুষ, আমরা কিন্তু সেই বিশ্বাসটা তো আমাদের মধ্যে সেটা তো নেই। এবং আমি আমার পূর্বপুরুষরা যখন ইংরেজরা এসছে, আমার পূর্বপুরুষ তো লড়াই করেনি আদিবাসীদের মতো। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ আদিবাসীরা করেছে। আমার জনগোষ্ঠী, আমরা কোলাবোরেট করেছি, আমরা সেই শিক্ষাটা দ্রুত নিয়ে আমরা তাদের সঙ্গে থেকেছি। এবং আমরা যে আমরা তো আমাদের শেকড় বিচ্ছিন্ন হওয়াটাই আমাদের গল্প। 19 শতকে আমাদের রেনেসাঁসের আইকন যারা, তারা কিন্তু প্রত্যেকে গ্রাম থেকে শহরে চলে গেছেন। বিদ্যাসাগর তার বাবার কাঁধে চেপে কলকাতায় আসছেন, মাইলস্টোন পড়তে পড়তে নাম্বার শিখছেন। এটা আমাদের গল্প। আমাদের গল্প অপুর গল্প, যে গ্রাম থেকে কলকাতায় চলে যায়, ফিরে যায় না। আমাদের সব আইকনরা দেখুন, তারা কিন্তু তার নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তার কথা ছেড়ে এসছেন কিন্তু। এবং আমাদের যে কালচারাল প্রোডাকশন, আমাদের যে সাহিত্য, সেই সাহিত্যে অবশ্যই এই লেখাগুলোর মধ্যে এসছে, কিন্তু সেটা কিভাবে এসছে? আমি যখন মানিক বন্দ্যোপাধ্যায় পড়ি, পদ্মা নদীর মাঝি পড়ি, বা আমি দেখছিলাম নদী নিয়ে আমাদের লেখকদের, ঔপন্যাসিকদের, খুব বিখ্যাত বিখ্যাত ঔপন্যাসিকদের খুব গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, উপন্যাস হিসেবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। নদীও কিন্তু কমন্স, মানে আমাদের কমন্স বা থান যদি বলি, আমাদের এই গাঙ্গেয় বঙ্গে কিন্তু নদী হচ্ছে একটা খুব বড় কমন্স, এবং যার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে মানুষের বিশ্বাস। সেটা যেমন প্রথাগত ধর্মবিশ্বাস আছে, তার বাইরেও কিন্তু নানা রকম লোকবিশ্বাস আছে। আমি বড় হয়েছি ভাটপাড়ায়, একদম নদীর প্রায় পাশেই আমার বাড়ি। আমি দেখেছি আমার মা, পিসিমা, ঠাকুমাদের নানা রকম রিচুয়াল, ওই দশহরা ইত্যাদিতে ফল নদীতে দেওয়া, সেটা তো আছেই। এছাড়াও আরো অসংখ্য নদীর সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশ্বাস। সকাল ভোরবেলা সুখ স্বপ্ন দেখলে কাউকে না বলে সেটা নদীতে ডুব দিয়ে যদি বলা হয়, তাহলে স্বপ্নটা সত্যি হবে। তেমনি দুঃস্বপ্ন হলে স্বপ্নটা আর ঘটবে না। এই যে বিশ্বাসগুলো মানুষের নদীর সঙ্গে, যে একটা অতীন্দ্রিয় অলৌকিকের বোধ, এই বোধটা কিন্তু ততটা আমাদের সাহিত্যিকদের লেখায় আসেনি, যতটা শ্রেণী সংগ্রামের কথা, যতটা মানুষের লড়াইয়ের কথা, যতটা হিরোইজমের কথা। সমরেশ বসুর গঙ্গাতে আমি হেমিংওয়ের ছায়া পাই তত বেশি কিন্তু গঙ্গার সঙ্গে জড়িয়ে থাকা যে লোকবিশ্বাসগুলো পাই না মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও কিছুটা। তাই আমি সম্প্রতি মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার পড়ছিলাম। অরণ্যের অধিকারে হ্যাঁ উলগুলানের কথা আসছে, ম্যাজিকের কথা আসছে, কিন্তু তার ভূমিকাতে মহাশ্বেতা দেবী লিখছেন যে বিদেশি শক্তি এবং সামন্ততন্ত্রের বিরুদ্ধে মানুষের লড়াই। কিন্তু মানুষ জীবন বাজি রাখছে একটা বিশ্বাস থেকে, কিছুকে রক্ষা করার জন্য। কোনটাকে রক্ষা করার জন্য? আমাদের পুরো এই আদিবাসী বিদ্রোহগুলোকে কিন্তু বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই হিসেবে দেখানো হয়। তো কিছু মানে মানুষ তো জীবন বাজি রেখে লড়ে যখন একটা কিছুকে রক্ষা করতে হবে তার জন্য। আমার প্রপিতামহ ছিলেন টোলের পণ্ডিত, তিনি কিন্তু তার ছেলেদের ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন, তিনি কিন্তু কোলাবোরেট করেছিলেন। আমাদের সকলেরই কম বেশি গল্প এক, আজকে আমরা এখানে যারা রয়েছি। কিন্তু এই মানুষগুলো লড়েছে জীবন বাজি রেখে কিছুর জন্য। বিদেশি শক্তি যদি হয়, তাহলে আমাদের অন্যতম মানে রেকর্ডেড প্রাচীন পরিবেশ আন্দোলন হচ্ছে বিষ্ণুইদের 1730 সালে, যখন অমৃতা দেবীর নেতৃত্বে 300 জনের বেশি নারী তারা খেজড়ি গাছকে জড়িয়ে ধরেছিলেন। স্থানীয় রাজা, সেখানে বিদেশি শক্তি নেই। পরবর্তীকালে যেটা চিপকো আন্দোলন, ওই একই গল্প জুড়ছে হলো। তারা মাথা কাটা গিয়েছিল, তাদের এক একজনের শিরচ্ছেদ করেছে তারা। কিন্তু সেটা কি শুধুই কি ওই গাছের পাতা ফলের জন্যে, না কোনো একটা বিশ্বাসের জন্যে? এই বিশ্বাস
গুলোর দিকে তাকানো, এই বিশ্বাসটাকে তুলে আনা, এই বিশ্বাসটাকে যাপন করা, এটার সংস্কৃতি আমাদের যে পাশ্চাত্য শিক্ষিত আলোকপ্রাপ্ত নাগরিক সংস্কৃতিতে কিন্তু স্থান পায়নি, পাচ্ছে না। ফলে এই রূপকথার মরে যাওয়া যে জমিগুলো, সেই জমিগুলো কিন্তু দখল করছে আজকে অসাধু ক্ষমতালোভী একটি শ্রেণী। আমরা জানি একটি গল্প দিয়ে একটা গোটা দেশের মানুষকে কিভাবে জুড়ে দেওয়া যায়, একটি হ্যাশট্যাগ দিয়ে, একটি সোশ্যাল মিডিয়া রিলস দিয়ে একটি দেবীকে রাতারাতি কি করে একটি অঞ্চলের প্রধান তীর্থকেন্দ্র করে তোলা যায়। পাশেই আমরা অতি সম্প্রতি, আপনারা জানেন হয়তো, ত্রিবেণীতে কুম্ভ মেলা হয়ে গেল বছর 3 আগে। আমি শুনেছি 75,000-এর উপর লোক এসেছিলেন। একটা গল্প, একজন তুর্কি যোদ্ধা এসে একটি হিন্দু মন্দির ভেঙে মসজিদ করেছে, তার আগে ওখানে হতো ইত্যাদি। ইতিহাস বলে একেবারেই তা নয়। সেখানে তখনকার দিনে যেটা হতো, পুরনো পাথর রিপারপাস করা হতো। সেখানে যেমন ঐতিহাসিকদের এতেই রয়েছে, সেখানে যেমন হিন্দু মানে বিষ্ণু মন্দিরের রয়েছে, সেখানে বৌদ্ধ বিহারেরও চিহ্ন রয়েছে, এবং সম্ভবত সেগুলো রিপারপাসড হতো। যেটা বলা হয় না সেটা হচ্ছে, যে মানুষটা এসেছিলেন দরব খান গাজী, আমার সাম্প্রতিক শেষ উপন্যাস সেটা নিয়ে আছে, সাতগাড়া হাওয়া নদীরা, তিনি সংস্কৃত শিখে তিনি একটি গঙ্গা স্তোত্র লিখেছিলেন। যে গঙ্গা স্তোত্র কিন্তু এখনো এইসব অঞ্চলের, আমি আমার দাদুর মুখে শুনেছি, এখনো বয়স্ক মানুষেরা সেটা মুখে মুখে আওড়াতে পারে। তো একজন তুর্কিস্তান থেকে আসা একজন যোদ্ধা তুর্কান, যে এখানে এসে তার মসজিদ বানালেন, তার খানকা বানালেন, এবং যিনি সংস্কৃত শিখলেন এবং তার স্তোত্র নির্মাণ করলেন, গঙ্গা স্তোত্র, সেই গল্পটাকে আমরা হারিয়ে গেল, একটা অন্য গল্প তৈরি হলো। এই গল্পগুলোর দিকে তাকানোর, এই গল্পগুলোর উদযাপন, এই রূপকথাগুলোর, মানে আমি বলতে পারি না যে এই রূপকথাকে আমরা আবার বাঁচিয়ে তুলতে পারি, কিন্তু অ্যাটলিস্ট তাকাতে পারি। আমার মনে হয় আমরা আমাদের আমি জানি না, এটা খুব র্যাডিক্যাল কথা হয়তো, যে আমাদের 150 বছরের এই যে আলোকপ্রাপ্তি, এই যে নবজাগরণ, এই যে রেনেসাঁসের গল্প, এবং এই যে পাশ্চাত্য শিক্ষা, এইগুলো বলার এখন খুব বিপদ আছে। তার কারণ এই রকম কাছাকাছি কথা আমরা জানি একটি বিশেষ রাজনৈতিক দল এবং তাদের মুখপাত্ররাও এরকম ধরনের কথা বলছে। সম্প্রতি দেখলাম একজন তথাকথিত ইতিহাসবিদ সঞ্জীব সান্যাল টুইট করেছেন, বাংলা শক্তি পীঠস্থান, এখানে আমরা আবার বাংলা শক্তিকে ফিরিয়ে আনবো ইত্যাদি, এইটা রয়েছে। কিন্তু এটা করতে পারছে কেন? কারণ এই জমিগুলোকে আমরা কোথাও একটা ছেড়ে দিয়েছি, আমরা এগুলোর দিকে তাকাইনি। কিন্তু এটাই তো ভারতবর্ষ, আমরা একটা ছোট্ট, তার মধ্যে একটা গোষ্ঠী অংশ, কিন্তু আমাদের এই ভূমিকাটা হয়তো আছে।